This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, লোকসভা ভোটের রেজাল্ট দেখার পর এইসব কথা শুনলে কি মনে হতে পারে? দেখুন, আপনাদের কি মনে হচ্ছে জানি না, আমার তো ওই ঘরে বাইরে সিনেমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখে সেই গানটার কথা মনে পড়ছে, যে গান রবীন্দ্রনাথ লিখেছিলেন খাতায় কলমে দুর্বলের মনে আশা জাগাতে। বিধির বাঁধন ভাঙবে তুমি, ওই যে শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। শুনলেন তো, দুর্বলের সেই বল উপনির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা আদৌ ফেলবে কি না, তার উপরেই হয়তো এই লোকসভা ভোটের মতোই কে কোন আসনে জিতবে এই উপনির্বাচনে সেটা হয়তো নির্ভর করছে। তৃণমূল নাকি বিজেপি, কে উপনির্বাচনের কিং হবে সেটা তো ওই এদের দুর্বলের কতটা কন্ট্রিবিউশন কোন দিকে থাকবে তার উপর বোঝা যাবে। এবার সেটা যদি ধরুন বাম কংগ্রেস বা আইএসএফের মতো কিং মেকারদের ওপরই পুরো ব্যাপারটা নির্ভর করে, তাহলে কিন্তু একটা অন্য জিনিসও বুঝতে হবে উপনির্বাচন নিয়েও এই শাসক বা প্রধান বিরোধী দলকে অনেক হিসেব নিকেশ করতে হবে। এত সহজে নিশ্চিন্ত থাকলে চলবে না যে সব নিজেদের মধ্যেই দেওয়া নেওয়া চলবে আর কি। মাঝখান থেকে ওই বললাম দুর্বলের বলটা তাদের কতটা হিসেবে রাখতে হবে, সেই হিসেবের কথা বলতে গেলে এবার কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। উপনির্বাচনে না নর্মালি আমরা দেখেছি সচরাচর ওই শাসক দলই এগিয়ে থাকে, মানে পশ্চিমবঙ্গে সেটাই দস্তুর, সব জায়গাতেই প্রায় অনেকটা, কারণ লোকে ভাবে যে পুরোটা জানা হয়ে গেছে কারা ক্ষমতায় রয়েছেন, যদি বাই এনি চান্স তাদের বিরুদ্ধে কেনই বা যাব, যদি না খুব কোনো কারণে একটু শাসক দলকে বার্তা দেওয়ার থাকে, লোকে চট করে রিস্ক নেয় না। কেন? কারণ উপনির্বাচনে সরকার বদলের সম্ভাবনাটা কাজ করে না, তাই জন্য মানুষজন ওই শাসক দলের পক্ষে বা যেদিকে হাওয়া সেই দিকে ভোট দেয়। সেই দিকে যদি দেখেন তাহলে তৃণমূলের পাল্লা ভারী বলে ধরতে হবে, কারণ শাসক দল তো এখানে তারাই। হাওয়াও এই মুহূর্তে যদি লোকসভা ভোটের ফল দেখেন তাদেরই দিকে। শুধু তাই নয়, ওই বাগদার মহিলারাও তো লক্ষ্মীর ভাণ্ডার পান, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার ভয় নেই নাকি? এই ভয় তো তাদের মধ্যেও কাজ করবে। সাগর দিঘি দেখে নিয়েছেন তো উপনির্বাচনের ফল ইধার উদার হতে কি কাণ্ড হয়েছিল, অনেকটা তো এবার তো আবার ডবল হয়ে গেছে না অ্যামাউন্টটা। আবার মুদ্রার উল্টো পিঠও আছে জানেন তো, এই বাগদার বিধায়ক ছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস, তিনি চলে গেছিলেন জেতার পরে তৃণমূলে, তারপর যে বিধায়ক পদে ইস্তফা দিতে হয়েছে, কারণ এই লোকসভা ভোটে লড়েছেন তাই জন্যে। মানে বাগদায় এই যে অকাল নির্বাচন হচ্ছে, এটাকে উপনির্বাচনটাকে যদি অকাল নির্বাচন বলে দেখেন তাদের তো ভুল নেই, তার দায়টা পুরোটাই বিশ্বজিৎ দাসের ওপর বর্তায়। তিনি এই রকম একটা কাণ্ড কারখানা করলেন যে বিধায়ক হয়ে দাঁড়ালেন, হারলেন, ঠিক আছে, তার জন্য হচ্ছে এটা সোজাসাপটা নিয়ম। আর দ্বিতীয়ত তিনি এক দলের টিকিটে জিতে আরেক দলে চলে গেছিলেন, অর্থাৎ কোথাও গিয়ে জনমত নিয়ে খেলা করেছিলেন, নিজের মতটাকেই জনমতের ওপর বসিয়ে দিয়েছিলেন, ফলে তার দায় আছে। হ্যাঁ, ওখানকার মানুষজনের নিশ্চয়ই কিছু বক্তব্যের দায়ও থাকতে পারে এর প্রভাবে। এবার বাগদা, সেখানে কিন্তু আরেকটা জিনিসেরও প্রভাব আছে জানেন তো, মতুয়া। এটা মতুয়া প্রভাবিত আসন। এবার সিএ কার্যকর হচ্ছে সদ্য, এবার মতুয়া জনগোষ্ঠী নর্মাল কোর্সে দেখা গেছে যে বিজেপিকেই ভোট দিয়েছে। লোকসভা ভোটে ওই বাগদায় বিজেপির লিড 20,000-এরও বেশি। তাই বুঝতেই পারছেন যে এখানে আগের নির্বাচনের সঙ্গে সঙ্গে প্রেক্ষাপট বেশ কিছু বদল হয়েছে, সেই বদলটা কোথাও গিয়ে বিজেপির জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক। উৎসাহ যে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি, সেই জন্যই ওই উপনির্বাচন ঘোষণা হতে না হতেই বাগদার বিজেপি কর্মীরা সব দেওয়ালে লেখা শুরু করে দিচ্ছেন। প্রার্থীর নাম লেখেননি, কারণ এখনও প্রার্থী ঠিক হয়নি। আর প্রার্থী ঠিক হওয়াটা আবার বেশ জটিল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সব দলে। বিজেপিতেও তো এ নিয়ে যথেষ্ট অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ যেভাবেই দেখেন আর কি, মোদ্দা কথা টানা পড়ে না আছে। তার মানে বাগদার লড়াইটা এক পেশে সেক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু লড়াইটা একটা হবে সেটা আমরা জানি, সিএ বনাম লক্ষ্মীর ভাণ্ডার। এবার তৃণমূলে
এই যাওয়া বিশ্বজিৎ দাসের ওপরই তৃণমূল ফের একবার ভরসা রাখবে, নাকি বিজেপি তারা এমন কারোর ওপর ভরসা করার চেষ্টা করবে যিনি অন্তত জনমতের ওপরে কোথাও গিয়ে নিজের মতটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না? এই বিষয়গুলোর একটা টানাপোড়েন থাকবে, এটা আমরা বুঝতে পারছি। উপনির্বাচনে কিন্তু সচরাচর এই ধরনের অনিশ্চয়তা থাকে না। বাগদায় রয়েছে, মানিকতলাতেও ছিল, কিন্তু মনে হচ্ছে একটা অনিশ্চয়তা সেখানে কেটেছে। প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। নিজের মেয়ে শ্রেয়া পাণ্ডে, তাকে দৌড়ে পেছনে ফেলে প্রার্থী হলেন সুপ্তি। তাহলে বুঝতে পারছেন কতটা টান লড়াই ছিল। পারিবারিক লড়াই সবসময় কিন্তু আর 5টা লড়াইয়ের থেকে একটু অন্যরকম হয়, অনেক বেশি আন্ডার কারেন্ট থাকে, অনেক বেশি উত্তেজনা থাকে ভেতরে। নাহলে ভাবুন যে ছিল যে কতটা টান কতটা তার মধ্যে উত্তেজনা টানাপোড়েন আছে। নাহলে বিধানসভার একটা উপনির্বাচন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্ত একটা কোর কমিটি গড়ে দিতে হয়। পাশাপাশি বিকল্প হিসেবে প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নামও ভেবে রাখতে হয়। এতগুলো কাণ্ড হয়েছে, তার মানে তো বিষয়টা একটু জটিল ছিল। আজ নবান্নে কোর কমিটির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং হয় এবং তাতেই সুপ্তি পাণ্ডের নাম চূড়ান্ত হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যাবতীয় টানাপোড়েনে এখানে দাঁড়িয়ে পড়লো, নাকি নতুন টানাপোড়েনের রাস্তা খুললো? একটা সময় আমাদের হাত ছেড়ে নবীনদের দিকে এগোতে দিতে হয়। আমরা প্রবীণরা যদি সবকিছু আঁকড়ে ধরে থাকি সব সময় যে আমরাই করবো, তাহলে ওরাই এগোবে কি করে? ডেফিনেটলি আমি ইচ্ছাকৃতভাবেই ওর হাতে অনেকটা ছেড়ে দিতাম। চ্যালেঞ্জের ব্যাপার নেই যে ও করছে ও পাবে না কেন, মা যেখানে আছে সেখানে ও পাবে। গ্রাউন্ড লেভেলের কর্মীদের গুরুত্ব দেন, আমাদের কাউন্সিলরদের মতামতকে গুরুত্ব দেন। আজকে যেটা কোথাও হয় না সেটা উনি করেছেন। প্রত্যেকটি কাউন্সিলরকে ডেকে তাদের মতামত নিয়েছেন এবং করেছেন, এটা মমতা বলেই সম্ভব। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত ছোট গল্প রয়েছে, জানেন তো, ক্লাস ফ্রেন্ড। সেখানে বহু বছর পর দুই পুরনো বন্ধুর দেখা হয়। তাদের সামাজিক পরিস্থিতি তখন বদলে গেছে। আজ নবান্নে সুপ্তি পাণ্ডের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎটাও কিন্তু ওই গল্পটার মতোই মনে পড়ে গেল হঠাৎ। দুজনেই পুরনো বন্ধু, ব্যক্তিগত স্তরের বন্ধু, সহপাঠিনী। এবার মানিকতলার ওই মান রক্ষার লড়াইয়ে মনে হচ্ছে তাই ব্যক্তিগত বন্ধুকে এগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর জন্য কি তিনি শ্রেয়াকে রিজার্ভে রেখে দিলেন? কারণ এই সময় মানিকতলার হিসেবটা কিন্তু একটু গোলমেলে। এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে এই লোকসভা ভোটের সময় সব থেকে বেশি টানাপোড়েন এখানে নিয়ে চলেছে এই কলকাতা উত্তর এই লোকসভা আসনকে কেন্দ্র করে, আসন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে, প্রার্থীপদ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে। তাপস রায় তিনি দল ছেড়েছেন, গিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন, এবং তারপরেও তো কত কিছু আমরা দেখলাম। ওই ভোটের দিন কোথাও গিয়ে কুণাল ঘোষ তিনি চলে গেছেন পরেশ পালের এলাকায়, রাজু নস্করের তার অফিসে গিয়ে বসে তিনি যখন আড্ডা মারছেন, সেখানে আবার দৌড়ে এসছেন পরেশ পাল, আবার দৌড়ে এসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মানে অনেক টান অনেক কিছু প্লাস মাইনাস ঘটেছে আর কি। আর এই লোকসভা ভোটে মানিকতলা বিধানসভার থেকে নামমাত্র লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। 31 নম্বর ওয়ার্ড, সেখানে ভালো লিড পেয়েছে বিজেপি। 16 নম্বর ওয়ার্ডেও তারা এগিয়ে। বাকি ওয়ার্ডগুলোতে যে লড়াই সেটাও কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে। মানে বিজেপি যদি ফের এখানে তাপস রায় কিংবা সজল ঘোষের মতো একটু হেভিওয়েট কাউকে দাঁড় করায়, তখন লড়াইটা নিশ্চিতভাবে হয়তো এক পেশে থাকবে না। এবং তৃণমূল নেতৃত্ব হয়তো সন্দেহ করেছিল যে এই ক্ষেত্রে হয়তো শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করলে অন্তর্ঘাত হলেও হতে পারে, কারণ এবার তো এই অন্তর্ঘাতটা একটা কমন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের ক্ষেত্রে এত ভালো রেজাল্টের পরেও। তাই বোধহয় সুপ্তি পাণ্ডেকে এ যাত্রায় এগিয়ে রাখা হলো। 19-এর লোকসভা থেকে বেড়েছে, সেটা তো আমরা ধরে রেখেছিলাম কনস্টিটিউয়েন্সিটা বলেই। শুধু 31-এ হঠাৎ করে ডাউন হয়ে গেল, না তো 10,000-এর লিড হতো। যেগুলো মানে অনেক প্রতিষ্ঠিত, বলতে আমার বাধা নেই, প্রতিষ্ঠিত মানুষ যারা দলের আছেন তাদের এখানে যখন পরাজয় দেখতে হয়েছে তৃণমূলকে, এখানে কেউ নেই। সেই জায়গায় আমাদের এই বাড়ির উপর ভরসা করি এবং এই কর্মীদের উপর ভরসা করি এবং এই কাউন্সিলরদের উপর ভরসা করি, আমরা কিন্তু এরিয়াকে এগিয়ে নিয়ে গেছি। লোকসভার ভোটে বিজেপির সাথে সরাসরি লড়াইয়ে তৃণমূলের সাফল্যের হার কত জানেন? 70%। এবার এমন সাফল্যের মুহূর্তেও তৃণমূল নেত্রী কিন্তু দুর্বল জায়গাগুলোকে ইগনোর করেননি।
গতকাল কুণাল ঘোষ, পরেশ পাল আর স্বপন সমাদ্দারের মতো নেতাদের নবান্নে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ডেকেছিলেন জানেন? প্রথমত, উত্তর কলকাতা আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছেন ঠিকই, কিন্তু পরেশ পালের ওয়ার্ডে লিড পাননি। কয়েকদিন আগে কালীঘাটে তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে এ ব্যাপারে কুণাল ঘোষ আর পরেশ পালকে প্রশ্ন করা উচিত। হতেই পারে কাল নবান্নে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এদের প্রশ্নটা করেছেন। আর নয়তো কুণাল ঘোষ, পরেশ পালদের ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণও থাকতে পারে। সেটা কি? দ্বিতীয় কোনো কারণ, সেটা কিছুটা আন্দাজ করার চেষ্টা করছি। জানেন তো, মানিকতলা বিধানসভাতে যেহেতু তৃণমূল সামান্য এগিয়ে আছে, তাই হয়তো উপনির্বাচনের আগে উত্তর কলকাতার 3 তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়ে কোথাও গিয়ে ওই ভবিষ্যতে যাতে এরকম সংশয় তৈরি না হয় সেই রাস্তাটাই বন্ধ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রীর রোগ চিনতে ভুল হয় না, তার ডায়াগনোসিস একদম সাংঘাতিক। এই তো গতকাল পরেশ পাল যখন নবান্নে মুখ্যমন্ত্রী ঘরে পৌঁছন, তখন তার চোখ মুখ দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝে যান যে বেলেঘাটার বিধায়ক সুস্থ নেই, অসুস্থ, এবং তার জেদাজেদিতেই তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানা যায় যে পরেশ পালের মাথায় রক্ত জমাট বাঁধছিল। ভাবতে পারেন তিনি ওইভাবে মুখ্যমন্ত্রী যদি তৎক্ষণাৎ বুঝতে না পারতেন তাহলে কি হতে পারত। সময় মতো চিকিৎসা শুরু হয়, পরেশ পাল এখন সুস্থ আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডায়াগনোসিসে যেহেতু ভুল হয় না, তাই ভাবছি যে এই পরেশ পাল যারা দীর্ঘদিন বিধায়ক ছিলেন, তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, দেখছেন তাদের দলের এরকম আর কি এরকম পরেশ পাল বা তার দলের অন্য লোকরা বা বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, পয়েন্টগুলো, সেই জায়গাগুলোতে দুর্বলতা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় রোগ বাসা বেঁধেছে, সেগুলো নিশ্চয়ই তিনি ইগনোর করছেন না, সেগুলোও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলছেন। এই যে রোববার রাত থেকে দক্ষিণ কলকাতার কসবা উত্তপ্ত, 107 বা 108 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, মারপিট হয়েছে। এই সবগুলোর কারণ নাকি আসলে আমরা কালকে অবধি একরকম ভাবছিলাম, পরে শুনলাম আর কি, ওনারাই সব জানালেন ওখানকার লোকজন আর কি, এই সমস্ত কিছুই নাকি হয়েছে জমি দখলকে কেন্দ্র করে। এই কসবা এলাকায় পূর্ব কলকাতার বুঝিয়ে যেরকম জমি বেহাত হচ্ছে বলে অভিযোগ, তেমনি সরকারি জমিও নাকি বেবাগ বিক্রি হয়ে যাচ্ছে, এবং এই সব কিছুই নাকি শাসক দলের একাংশের প্রত্যক্ষ মদতে হচ্ছে। এই অভিযোগটা অন্য কেউ না, এই কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষই করেছেন। সুশান্ত কি তাহলে অনেকের মধ্যে একা ফিল করছেন নাকি? মানে যেহেতু এরকম বক্তব্য রেখেছেন, তাই এটা মনে হওয়াটা তো খুব স্বাভাবিক। আর একা ফিল করছেন বলেই কিন্তু দলের এটা তো দুর্বল জায়গা, তাহলে সেটা নেত্রীর নজরে আনতে চাইছেন, তাহলে কিন্তু বলতে হবে তিনি সফল। কারণ কসবায় সমস্যা মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে পুরো সব কিছু ঠিকঠাক করার নির্দেশ দিয়েছেন। লাঙল যার জমিদার, হামচার দামদার। তেভাগা আন্দোলনে জমির অধিকার ছিনিয়ে নিতে স্লোগান তুলেছিল জোটবদ্ধ কৃষকরা। বছর 75 আগের সেই আন্দোলনের অন্যতম লড়াইয়ের ক্ষেত্র ছিল সন্দেশখালী। শাহজাহান, শিবু হাজরাদের সৌজন্যে তেভাগা সেই স্লোগানের বদল ঘটেছে। সন্দেশখালীতে শোনা গেছে জোর যার জমিদার। তবে এই পরিবর্তিত স্লোগান শুধু সন্দেশখালীর নোনা জলেই আটকে নেই। সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে খাস কলকাতার কসবাতেও স্লোগান সেই একটাই, জোর যার জমিদার। কিছু জমি আছে যেগুলো ধরুন সরকার থেকে অ্যালট করা হয়েছিল, কিন্তু সেই জমিগুলোতে অনেকে বাড়ি করেনি, সরকার থেকে সেগুলো বোর্ড মেরে গেছে। এই গত 6 মাসের মধ্যে সমস্ত বোর্ড উপড়ে ফেলা হয়। এরা জমি বাড়িগুলো বিক্রি করবার চেষ্টা করছে। সরকারি জমি বিক্রি করে দেওয়ার বিস্ফোরক অভিযোগটা করছেন তৃণমূলের কাউন্সিলর, যিনি আবার বড়োর চেয়ারম্যান। আমার প্রশ্ন যে আমরা যারা রাজনীতি করি, আমাদের ভাবতে হবে যে আমরা এই যে লোকগুলো যারা সরকারি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, এদেরকে আমাদের গাড়িতে ওঠাবো কি ওঠাবো না। বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। বাইরের লোকটা কারা নিয়ে আসছে আমি জানি না তো, সেটা আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট।
শিলিগুড়ি পুর নিগমে জমি হাঙরদের দাপাদাপির কথা সামনে এসেছিল কদিন আগে। জমি লুটে রামকৃষ্ণ মিশনের ওপর হামলাও হয়েছিল, তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। রূপের বদল হলেও এই জমি লুটেরারা যে কলকাতা পুরসভার এলাকাতেও সক্রিয় বুঝিয়ে দিচ্ছেন বড়োর চেয়ারম্যান নিজে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সূত্র বলছে, পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 এবং 108 নম্বর ওয়ার্ড, দুটি ওয়ার্ডই কলকাতার অন্যতম জমির খনি। প্রায় 190টির কাছাকাছি ফাঁকা প্লট রয়েছে এই দুই ওয়ার্ডে। রয়েছে ব্যক্তিগত জমি, কেএমডি এর জমি এবং বেশ কিছু পরিত্যক্ত জমি। গত কয়েক বছরে আমূল বদলেছে এলাকা। অন্তত 25টির বেশি বড় বড় আবাসন হয়েছে। সরকারি বোর্ড হটিয়ে জমি দখল করে ব্যক্তিগত নামে নথি তৈরি হচ্ছে সেই ফাঁকে। কাঠাপিছু 80 লক্ষ থেকে 1.5 কোটি টাকা দাম ছাড়িয়েছে নাকি সেই সমস্ত জমির। এখন আর দখল হয় না, এটা বামপন্থা আমলে হতো। আমরা সব কর্পোরেশনে, ক্যালকাটা কর্পোরেশন সব যে জমির মিউটেশন করছে, আগে মিউটেশন হতো না, অ্যাকোয়ার হতো না, মানে অ্যাকোয়ার হয়ে গেল, মিউটেশন হতো না। এবার আমরা 100% সব মিউটেশন করে দিয়েছি, এখন আর সেগুলো হয় না। এখন যেটা হচ্ছে, দুটো কাউন্সিলর ইগো প্রবলেম হচ্ছে, এটা বসে দল নিশ্চিতভাবে ঠিক করবে। কোনোভাবেই ওই লড়াইটা রাজনৈতিক নয়, কিন্তু রাজনৈতিক মদতপুষ্ট লড়াই। কারণ ওখানে জমির দাম আকাশ ছোঁয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কলকাতা শহরের মধ্যে কোনো একটি ওয়ার্ডে যদি সবচেয়ে বেশি পুকুর ভরাট হয়ে থাকে, তাহলে ওই দুটি ওয়ার্ডের মধ্যেই আছে সেটা। বিষয়টা হচ্ছে শুধু টাকার লড়াই। একজন কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছে।